সৃজনশীল অর্থনীতিতে এগিয়ে নিতে প্রয়োজন সহায়ক কর নীতি। সেমিনারে উপজেলা পর্যায়ে অবকাঠামো উন্নয়নের তাগিদ। আর্থিক চাপে সরকার, অর্থের খরা কাটাতে নতুন করে পর্যালোচনায় সার্বভৌম ঋণ, ঝুঁকি বিবেচনায় রেখে সতর্কতার তাগিদ। ঝুঁকি যেটা থাকবে, ঋণের যে বিষয়টা থাকবে, মুদ্রার ক্ষেত্রে কোন ধরনের মুদ্রা থাকবে, এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আছে। এই সব বিষয়গুলোকে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্তটা নেওয়া। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন সরকারি সহায়তা। কৃষিমন্ত্রী জানিয়েছেন তৈরি হচ্ছে তালিকা। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। সৃজনশীল অর্থনীতিতে জোর দিতে চায় সরকার। এর জন্য কর কাঠামোর প্রতিবন্ধকতা দূর করা দরকার। সবার আগে দক্ষতা বাড়াতে জেলা উপজেলা পর্যায়ে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এর তত্ত্বাবধান আর ব্যবহারেও নতুনত্ব আনতে হবে। পিপিআরসি আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বক্তারা। এ সময় একটি সুষ্ঠু নীতিমালা গড়ে তুলতে রাষ্ট্র এবং সমাজকে আলোচনার মাধ্যমে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন এই সংগঠনটির চেয়ারম্যান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচয় হালের নয়। বর্তমান সরকার শুধু মননের তৃপ্তি নয়, সৃজনশীলতার অর্থনীতির বিকাশেও জোর দিতে চায়। চলচ্চিত্র, নাচ, গান, নাটক প্রকাশনা, শিল্পকলার উন্নয়নে রাখা হচ্ছে ৩০০ কোটি টাকার বরাদ্দ। কিন্তু এসব কি শুধুই স্লোগান নাকি নতুন সম্ভাবনা, তা নিয়েই আলোচনা সভা করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। যেখানে আয়োজনগুলো করা যাবে। আলোচনায় বক্তারা বলেন, সিনেমার বিকাশে কর 23% থেকে অর্ধেকে নামিয়ে আনতে হবে। দাবি করেন, নির্দিষ্ট নীতিমালার অভাবে ওটিটি প্ল্যাটফর্মকে দিতে হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এতে নেটফ্লিক্স, অ্যামাজনের সাথে অসম প্রতিযোগিতায় পড়ছে দেশি প্ল্যাটফর্ম। তথ্য না সংস্কৃতি, কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে সিনেমা নির্ধারণ করতে হবে সেটিও। নেটফ্লিক্স অথবা অন্যান্য দেশের প্ল্যাটফর্ম অপারেট করে, তারা যেহেতু বাংলাদেশি কোম্পানি না, তাদেরকে এই ট্যাক্সেশনের আওতায় আনাই যায় না। তো শুরুতেই তাদের সাথে আমাদের একটা অসম প্রতিযোগিতা। 23% বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে, বিদেশি সিনেমার ক্ষেত্রে এটা একই রকম বহাল থাকতে পারে, কিন্তু বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে কিন্তু এটা 50% রিডিউস করতে পারে চাইলে আর কি। তাহলে কিন্তু এখানে বিনিয়োগ অনেক বেড়ে যাবে। ঘাটে ঘাটে প্রত্যেক মন্ত্রণালয়ে ঘুরে আসলে এগুলো কিছুই হবে না, এবং আমাদের একটা কোনো সেন্ট্রাল কমিশন কিংবা সেন্ট্রাল একটা জায়গা লাগবে যেখান থেকে এই কাজগুলো হবে। বরাদ্দের পাশাপাশি খেয়াল রাখতে হবে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের যেন রাজনীতিকরণ না হয়। যদি সৃজনশীল দক্ষতা না বাড়ানো হয় তাহলে বিনিয়োগের অনেক অর্থই চলে যাবে বিদেশে, তৈরি হবে না দেশি ব্র্যান্ড, এমন শঙ্কাও প্রকাশ করেন বক্তারা। যে শিল্পকে পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা ছিল সরকারের, কিন্তু সরকার সবসময় আমরা দেখেছি সেটা একটা প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করে। বইয়ের জন্য যে কাগজটা উপযুক্ত, অনেক ক্ষেত্রে হয়তো সেটা আমরা ইম্পোর্টও করতে পারি, কিন্তু সেটাও আমরা দেশেও প্রডিউস করতে পারি। এ সময় পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বলেন, ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এর তত্ত্বাবধানেও আনতে হবে নতুনত্ব। মৌলিক সংস্কৃতির নামে রক্ষণশীলতা যেন কেউ পোষণ না করে, সেই তাগিদও উঠে আসে তার কণ্ঠে। It's not just about creating creative hub again to be managed by a ministry official. They are posting আবার টেম্পোরারি আবার অন্য কোথাও চলে যাবে। এই ইনফ্রাস্ট্রাকচার আমরা যদি নতুন ইনফ্রাস্ট্রাকচার করিও, আমরা সেগুলোকে ম্যানেজ করতে হবে ইন এ নিউ ওয়ে ফর দি বেনিফিট অফ দি ক্রিয়েটিভ ইকোনমি। পূর্বাঞ্চলে ক্রিয়েটিভ হাব ও জেলা উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে সৃজনশীল কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। আর্থিক চাপে পড়েছে সরকার, সংকট সামাল দিতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। টানা হয়েছে সরকারি ব্যয় লাগাম। অভ্যন্তরীণ উৎসের বাইরে আছে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের চিন্তা। আগে কয়েকবার সার্বভৌম ঋণের বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু ঝুঁকি বিবেচনায় সেই পথে হাঁটেনি গেল সরকার। অর্থের খরা কাটাতে এখন নতুন করে পর্যালোচনা করছে অর্থ বিভাগ। আলোচনায় রয়েছে চীনা মুদ্রার পান্ডা বন্ড। তবে প্রথম ঋণ ডলারে নেবার পরামর্শ এসেছে। বিশ্লেষকরা বলছেন যে সার্বভৌম ঋণে সুফল এবং ঝুঁকি দুই দিকই রয়েছে, সতর্কতা দরকার এই ক্ষেত্রে। রিমন রহমানের রিপোর্ট।
আর্থিক সংকটে পড়েছে সরকার। অর্থ বছরের শুরুতেই নেওয়া হয়েছে কিচ্ছু সাধনের উদ্যোগ, আছে ব্যয় কমিয়ে আনার নানামুখী প্রচেষ্টা। অর্থ বিভাগ থেকে জারি করা হয়েছে পরিপত্র, দেয়া হয়েছে সরকারি ব্যয় কমিয়ে আনার বার্তা। সব ধরনের থোক বরাদ্দ দেয়া বন্ধ করেছে সরকার। একই সঙ্গে সরকারি যানবাহন কেনাও বন্ধ থাকবে। নতুন আবাসিক ভবন নির্মাণ করা যাবে না এখন। ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের গাড়ি কেনায় সুদমুক্ত বিশেষ অগ্রিম নেওয়াও বন্ধ থাকবে। সরকারি অর্থায়নে বিশেষ ভ্রমণ এবং প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে পারবে না কর্মকর্তারা। এমন অবস্থায় অর্থের খোঁজে সরকার আন্তর্জাতিক সংস্থা IMF, ADB, বিশ্বব্যাংক সহ নানা উৎস থেকে নেওয়া হচ্ছে ঋণ। পাশাপাশি ভিন্ন পথের খোঁজেও এখন অর্থ বিভাগ। শুরু হয়েছে সভরেন বন্ড বা সার্বভৌম ঋণের সম্ভাব্যতা যাচাই। বিকল্প অর্থায়ন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে পর্যালোচনা হয়। প্রাথমিকভাবে চীনা মুদ্রায় পান্ডা বন্ড ইস্যুর বিষয়টি গুরুত্ব পায়। তবে প্রথম বন্ড ইস্যুর ক্ষেত্রে ডলার কেনার দিকটিও গুরুত্ব দেয় কেউ কেউ। বার্ষিক ঋণ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হবে ইউরো বন্ড বা সার্বভৌম বন্ড ইস্যুর বিষয়। বিভিন্ন ধরনের যে শর্ত থাকবে, ঝুঁকি যেটা থাকবে, ঋণের যে বিষয়টা থাকবে, মুদ্রার ক্ষেত্রে কোন ধরনের মুদ্রা থাকবে, এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আছে। এই সব বিষয়গুলোকে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্তটা নাও। ক্রেডিট রেটিংটার সাথে জড়িত হবে কি ধরনের আসলে সুদের হার হবে, কি ধরনের শর্ত থাকবে, সার্বিকভাবে কি ধরনের মুদ্রার মাধ্যমে ডেনোমিনেশন কি হবে, এই জিনিসগুলো কিন্তু সংশ্লিষ্ট থাকবে। অর্থ মন্ত্রণালয় মনে করে নতুন এই অর্থায়ন কৌশল বাস্তবায়নে রেয়াতি ঋণের যোগ্যতা নিয়ে উদ্বেগ জানাতে পারে IMF। পরামর্শ আসে সার্বভৌম ক্রেডিট রেটিং উন্নত করা দরকার। ঝুঁকি পর্যালোচনা, কাঠামো, মুদ্রা পরিমাণ সহ নানা দিক পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা প্রয়োজন। সার্বিক দিক বিবেচনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। বাংলাদেশের যে অর্থনীতির আকার সেটা $510 বিলিয়ন এবং সেটা সামনে আরও বেড়ে যাবে। হয়তো 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি হবে। এই প্রজেকশন যদি আমরা রাখি, রেখে যদি ব্যবসার পরিবেশটা ভালো করি এবং সব মিলিয়ে যে এই ব্যবসা বাণিজ্য করা যদি লাভজনক হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি বাড়ে, বিনিয়োগ বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল বন্ড ইস্যু করাটা কিন্তু সহজ। বন্ড মার্কেট দিয়েই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো তৈরি হয়েছে। তারপরে যে পানি, তারপরে এই যে সৌরবিদ্যুৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো তারা করে ফেলেছে। এই অনেক সময় বড় বড় সেতুও হয়। সার্বভৌম ঋণ হচ্ছে রাষ্ট্রীয় ঋণ, যা সরকারি ট্রেজারি বিলের মাধ্যমে সংগ্রহ করা হয় অর্থ। ক্রেতা হতে পারে কোনো ব্যক্তি, গোষ্ঠী, দেশ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে যেসব এলাকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করে সহায়তা দেবে সরকার, এমনটাই জানিয়েছেন কৃষি এবং প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেছেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস এখনো পর্যন্ত যায়নি। সবাইকে সতর্ক করে বলেছেন, বৃক্ষরোপণ কর্মসূচির কতটা অগ্রগতি হলো তা নিজেই তদারকি করবেন প্রধানমন্ত্রী। তাই অনিয়মের কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে নোয়াখালীর কাঁচা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে সেখানে অধিকাংশ সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকার মতো। বিক্রেতারা বলছেন যে বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। তবে আড়তদারদের দাবি, ক্রেতা সংকটে নষ্ট হচ্ছে পণ্য। বৃষ্টিকে অজুহাত করে অতিরিক্ত দাম আদায়কারী খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা আর টানা কয়েকদিনের বৃষ্টি, এর প্রভাব পড়েছে নোয়াখালীর কাঁচা বাজারে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। জেলার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, কাঁচামরিচ, শসা, বরবটি, পটল সবকিছুই এখন বিক্রি হচ্ছে চড়া দামে। এতে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। সরকার এগুলোর বিরুদ্ধে নজরদারি দিতে হবে, নাহলে আমাদের
আমরা যারা খুচরা মূল্য কিনি খাই আমাদের খুব অসুবিধা হইতেছে। 20 টাকা যেগুলো কিনছি আপনার 100 টাকা উপরে বা 60 টাকা 50 টাকা, সেগুলো এখন হচ্ছে 70 টাকা 80 টাকা 100 টাকা। 500 টাকার নামাজ জানা কথা বুঝছেন, লেবার খরচ আছে, এখানে মাল এটা উঠে তুলে 100 টাকা লেবারের বিল আছে। বিক্রেতাদের দাবি টানা বৃষ্টিতে পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ বাজার তদারকি না থাকায় সুযোগ নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। কিনা হলে মোচের কেজি 60 টাকা, খুচরা বিক্রি করতে গেলে 120 টাকা। এটা একটা অজুহাত দেখায় বৃষ্টি বর্ষা। আসলে কেজি আমার 120 টাকা 80 টাকা 90 টাকা আসছিল, এখন তোমার কেজি 200 টাকা কেজি। বুঝলেন না, সব মালের দাম এরকম বাড়তি। যশোর বা নওগাঁ অনেক বৃষ্টি হয়েছে, তো যার কারণে সবজি মার খেয়েছে, এ কারণে মানে সবজির দাম এখন বাড়তি। তবে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি বৃষ্টির কারণে ক্রেতা না থাকায় লোকসানে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আমরা পাইকারি মাল বেশি, কাস্টমার নাই, 20 টাকার মাল 15 টাকা বিক্রি করতেছি, আর খুচরা দোকানে মনে করো 20 টাকা কিনে 30 টাকা বিক্রি করতেছে। স্থানীয় প্রশাসনও বলছে পাইকারি বাজারের দাম আগের মতোই রয়েছে। খুচরা বাজারে যেন দাম না বাড়ে সেজন্য তদারকি বাড়ানো হবে। পাইকারি যে বাজার, সেই বাজারে কিন্তু দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল আছে, বরঞ্চ স্বাভাবিক সময়ের চেয়ে এখন দাম কিছুটা কম আছে। কিন্তু খুচরা বিক্রেতারা এই চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার দোহাই দিয়ে তারা ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্যে দ্রব্য বিক্রি করছে। আমরা আগামীকাল থেকে মাঠে অ্যাক্টিভ থাকব। আশা করি জনগণের এই ভোগান্তি অব্যাহতভাবে থাকবে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফেরাতে প্রশাসনের নিয়মিত ও কঠোর নজরদারি চান সাধারণ ক্রেতারা। তাপস সরকার, যমুনা নিউজ। ভালো বেতনের চাকরির আশায় দেশ ছেড়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক কামরুল হাসান, কিন্তু প্রতারণা করে তাকে নিয়ে যাওয়া হয় রাশিয়াতে। এরপর দালাল চক্রের টালবাহানায় সেই স্বপ্ন তার আর পূরণ হয়নি। উল্টো নির্যাতনের মাধ্যমে স্বজনদের কাছ থেকে আদায় করা হয়েছে বাড়তি অর্থ। গত 1.5 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগী কামরুল। বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষায় 6 বছরের ছোট্ট শিশুটি। দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চেয়েছেন স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর গ্রামের বাসিন্দা নাজমিন আক্তার। এক সন্তান আর স্বামীকে নিয়ে তার ছোট্ট সংসার। খবর পেয়েছেন প্রতারণার শিকার হয়ে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আটক রয়েছেন স্বামী কামরুল হাসান। এখন তার ফেরার অপেক্ষায় দিন গুনছেন অসহায় এই নারী। গত বছরের জুলাই মাসে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামরুল হাসান। কথা ছিল রাশিয়ায় কিছুদিন অবস্থানের পর গন্তব্যে পৌঁছে দেয়া হবে। এই শর্তে বগুড়া ও নীলফামারীর 2 দালাল তোফায়েল রনি ও মামুনের সাথে 8 লাখ টাকা দেওয়ার সমঝোতা হয় তার। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তাকে ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্র। পরে প্রতারণা করে রুশ বাহিনীর কাগজে স্বাক্ষর করিয়ে প্রশিক্ষণের পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় কামরুলকে, যা একটি ভিডিও বার্তার মাধ্যমে কামরুল নিজেই জানান। প্রতারণার শিকার হয়ে পরে রাশিয়ার আর্মি এসে আমাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে সেখানে আমরা 3 দিন ছিলাম তুলা ক্যাম্পে। তারপর ট্রেনিং সেশন ছিল আমাদের 35 দিন। ওইখানে শেষ করে 7 দিন আমাদের রাইড দেয়। তারপর আমাদেরকে ইউক্রেন নিয়ে আসে। স্বজনদের অভিযোগ, কামরুলকে আটকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে আদায় করা হয় আরও 2 লাখ টাকা। এরপর দীর্ঘ সময় পরিবারের সাথে যোগাযোগ বন্ধ থাকে ভুক্তভোগী যুবকের। সবশেষ গেল মে মাসে আবার স্বামীর সাথে ভিডিও কলে কথা হয় নাজমিন আক্তারের। এরপর থেকে নিখোঁজ ভুক্তভোগী কামরুল হাসান। বলছে যে তুমি ভালো থেকো, আমি এখানে ভালো আছি, আমার কোনো সমস্যা নাই। তো আমি বলছি আপনাকে কি এখানে নির্যাতন করতেছে? বলতেছি যে না, উনি আমাদেরকে খাবার দাবার দিছে, থাকার জায়গা দিছে, আমরা তো না খাওয়ার জন্য মরেই যাচ্ছিলাম। তো বাধ্য হয়ে আমরা এখানে পালিয়ে আসছি। তো ওইখানে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর পাই নাই। তাড়াতাড়ি দেশে ফিরে আসে। ইউক্রেনে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তার বাবাও নেই, মাও নেই, তার ওয়াইফ মানবতার জীবনযাপন করছে। আমি আমার প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন যে আপনার প্রচেষ্টায় আর তাকে যেন তার পরিবারের কাছে ফিরে পায়। ইতালির উদ্দেশ্যে ঘর ছাড়ার আগে 12 বছর সিঙ্গাপুরে ছিলেন ভুক্তভোগী কামরুল হাসান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেব আপনাদেরকে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর।
গেল সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে পুঁজিবাজারে। ডিএসসি প্রধান সূচকের সাথে সেখানে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়াও সপ্তাহের ব্যবধানে সার্বিক লেনদেনের পরিমাণও কিন্তু বেড়েছে। একই চিত্র আমরা দেখতে পেয়েছি সিএসসির ইন্ডেক্সও। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদের একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক সেটা কিন্তু 60 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 5804 পয়েন্টে। বেড়েছে অন্যতম সূচকও ডিএসসি সূচক সেটি 20 পয়েন্ট এবং ডিএসসি এস 30 সূচক যেটি সেটি কিন্তু 15 পয়েন্টের মতো বেড়েছে। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 6,919 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে কিন্তু লেনদেন হয়েছিল 5,735 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 251টি, কমেছে 122টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 15টি কোম্পানির শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহে ছিল মালিক স্পিনিং। হাত বদল করেছে কোম্পানিটি মোট 42 কোটি 92 লাখ টাকার শেয়ার। 31 কোটি 2 লাখ টাকা কিছু বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা এবং আইসিটি কনসালট্যান্ট, এটি ছিল তৃতীয় অবস্থানে। প্রায় 38% বেড়ে দর বৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল গত সপ্তাহে ডিএসসিতে ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি। এরপরে রয়েছে যথাক্রমে দ্বিতীয় স্থানে এমআর ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিজ এবং রেনউইক জাসনেওয়ার। গত সপ্তাহে দর পতনের দিক থেকে ডিএসসিতে শীর্ষে ছিল ফার্স্ট ফাইন্যান্স, প্রায় 14% কমে প্রথমে এই কোম্পানিটি ছিল। এর পরের অবস্থানে ছিল ইনটেক এবং দুলামিয়া কটন। দর্শক, একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিব। সিএসসিতে মূল সূচক যেটি সিএসপি সেটা কিন্তু 0.69% বেড়ে দাঁড়িয়েছে 15,515 পয়েন্টে। বেড়েছে অন্যটি সূচকও সিএসসিএক্স এবং সিএসসি 30 সূচক। লেনদেন হওয়া 338টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 212টি এবং কমে গেছে 106টি। অপরিবর্তিত ছিল সেখানে মাত্র 20টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহ লেনদেনের ভিত্তিতে আমরা শীর্ষে দেখতে পেয়েছি মালিক স্পিনিংকে মোট 43 কোটি 25 লাখ টাকার শেয়ার হাত বদল করেছে কোম্পানিটি। 18 কোটি 50 লাখ টাকা কিছু বেশি লেনদেনে পরের অবস্থানে ছিল সেনা ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল। ডিমের দর পড়তির কারণে প্রতিদিন 20 কোটি টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে খামারিদের। মাসে এই ক্ষতির পরিমাণ 500 কোটি টাকারও বেশি, এমন দাবি করে অবিলম্বে ধান চালের মতো ডিমের সর্বনিম্ন যৌক্তিক দাম নির্ধারণের দাবি জানিয়েছেন পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বিপিআই। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খামারিরা বলেছেন যে দেশে হাজার হাজার ডিম উৎপাদনকারী দীর্ঘদিন ধরে উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রিতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে তাদের। ক্ষতিগ্রস্ত হয়ে অনেকেই খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে ডিম উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতে ভোক্তাদেরও বেশি মূল্যে কিনতে হবে। খামারিদের বাঁচাতে পোল্ট্রি ফিড উৎপাদন খরচ কমিয়ে আনার দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন। কাঁচামাল আমদানিতে অগ্রিম শুল্ক হার 0% নামিয়ে আনার দাবি জানিয়েছেন নেতারা। উৎপাদন খরচ বৃদ্ধি, বাজার মূল্যের অস্থিতিশীলতা, সহজ শর্তে অর্থায়নের অভাব এবং বিভিন্ন ধরনের কাঠামোগত এবং পলিসি চ্যালেঞ্জের কারণে এই সংখ্যা কমে বর্তমানে প্রায় 1,36,000 নেমে এসছে। অর্থাৎ মাত্র 5 বছরে প্রায় 64,000 খামারি এই খাত থেকে ঝরে পড়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই ঝরে পড়ার প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।